আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি 333। তো হ্যালো বাংলার খবর চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের জন্য অনেকগুলো খবরাখবর নিয়ে এবং আলোচনা হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ। তবে শুরুতে রিকোয়েস্ট করব যে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, কি নিয়ে আজকের আলোচনা আপনাদের জানিয়ে দিই। ভারত বাংলাদেশ এবার কি অন্যরকম পরিস্থিতি তৈরি হতে চলেছে, তার কারণ মুভমেন্ট কিন্তু বেশ শুরু হয়ে গেছে আর আভাস খুব একটা ভালো নয়। ভারত ও রাশিয়া বড় ডিফেন্স ডিল হতে চলেছে এবং সুখোই যে MK-30I তাকেও আপগ্রেড করা হবে, এই নিয়ে রয়েছে খবর। এছাড়া কি থাকছে, ইউক্রেনের উপর বড় হামলা আবারও রাশিয়ার, F-16 যুদ্ধবিমান ধ্বংস করেছে রাশিয়া। ইরানকে এবার J-10C যুদ্ধবিমান দিতে চলেছে চায়না, কেন থাকছে আলোচনা। কেরালায় নামা F-35 অবশেষে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হলো এবং এই সব নিয়ে আলোচনা শুরুতে চলে ভারত বাংলাদেশ। আচ্ছা, ভারতের তরফ থেকে কিছু মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। যেমন একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে কলকাতার আশেপাশে S-400 ইনস্টল হতে পারে। আর কলকাতা থেকে বাংলাদেশের সাতক্ষীরা যশোর ওইদিকে 400 কিলোমিটারের মধ্যে, তার মানে বাংলাদেশের বর্ডারে কোনো প্লেন উড়লে, ফাইটার জেট উড়লে তা কিন্তু ভারতের এই রাডারে ধরা পড়ে যাবে। এছাড়া আকাশ তীর সহ আরও অনেক কিছু এবং সবচেয়ে বড় কথা, ব্রহ্মোস শিলিগুড়ির দিকে রওনা দিয়েছে বলেই জানা যাচ্ছে। এছাড়া আমাদের যে ব্যাটালিয়ান রয়েছে তিস্তার পারে, সেই ব্যাটালিয়ানরাও কিন্তু অনেকটা মুভমেন্ট করে বর্ডার অঞ্চলের কাছাকাছি এসেছে। তাই বড় কিছু কি বাংলাদেশে হবে, সময়ের অপেক্ষা। তার কারণ কিছু মুভমেন্ট এবং সূত্র মারফত খবর পেয়েছি, সেটাই আপনাদের জানালাম। আগ বাড়িয়ে এটুকু বলতে পারবো না যে ভারত বাংলাদেশ যুদ্ধ হবে, এত কিছু বলার ক্ষমতা বা অধিকার নেই, আর সূত্র মারফত সেরকমও জানি না। কিন্তু এই মুভমেন্টগুলো লক্ষণীয়, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এটাও আমাদের বক্তব্য যে যেভাবে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে, সেটা কিন্তু খুব খারাপ, তার একটা শেষ হওয়া উচিত এবং সেটাই আমরা দেখতে চাই। ভারত ও রাশিয়া বড় ডিফেন্স ডিল হতে চলেছে। প্রথমেই জানাই, আমাদের ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গিয়েছিলেন রাশিয়ায় এবং সেখানকার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মৌখিক প্রায় চুক্তি হয়ে গেছে। পুরোপুরি যে ডিল তা সই সাবুত হবে ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি রাশিয়ার, তিনি ভারত সফরে এলেন। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আপনাদের সঙ্গে জানাই। প্রথমেই আসি S-400 আমরা প্রথম দফায় কিনেছিলাম 5খানা, তার 3খানা সম্পূর্ণরূপে ভারতে এসেও গেছে এবং তা কাজেও লেগেছে অপারেশন সিন্দুরের সময়। কিন্তু আমাদের এখনও ডিউ রয়েছে 2খানা ব্যাটারি, মানে ফুল ইউনিট S-400-এর। এছাড়া আরও যে নতুন চুক্তি হতে চলেছে তার মধ্যে নতুন আরও 2খানা বা ফুল ইউনিট S-400-এর কিন্তু যুক্ত হতে চলেছে। তার মানে টোটাল 7 সেট আমাদের হাতে থাকবে আগামী দিনে S-400। এবং এটাও জানিয়ে রাখি, শুধুমাত্র পাকিস্তান বর্ডার নয়, বাংলাদেশ বর্ডার এবং চীনের বর্ডারকেও সুরক্ষা দেবে S-400। এছাড়া তার সাথে সাথে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে S-500-এরও 3টে সেট নিয়ে কথাবার্তা হয়েছে। 2টো সম্ভবত খুব তাড়াতাড়ি ফাইনালাইজড হয়ে যাবে এবং 2টো ভারতে চলে আসবে। তার পরবর্তী সময় S-500 যা তৈরি হবে সেগুলো ভারতেই কিন্তু যৌথ উদ্যোগে তৈরি হবে রাশিয়ার সঙ্গে। জানিয়ে রাখি, S-400-এর যেরকম রাডারের পরিসীমা 600 কিলোমিটার এবং ট্র্যাকিং শুরু হয় 400 কিলোমিটারের মধ্যে, তার মানে কি দাঁড়াচ্ছে 400 কিলোমিটারের মধ্যে কোনো অবজেক্ট এলে তাকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে S-400। এবার ওই 400 কিলোমিটারের মিসাইল যত বড় হবে সেটা কি আর 100 কিলোমিটারের হবে? তাই তার মধ্যে 3টে ক্যাটাগরির মিসাইল আছে। একটি হচ্ছে 100 থেকে 150, একটি হচ্ছে 200 থেকে 250, আর একটি হচ্ছে 300 থেকে 400। তার মানে
যখন যেটার প্রয়োজন মনে হবে সেটা কিন্তু উড়ে গিয়ে ধ্বংস করবে শত্রুপক্ষের বিমান কিংবা কোনো ব্যালিস্টিক মিসাইল বা আমাদের ভারতের ক্ষতি হতে পারে সেরকম কোনো অবজেক্ট। এই হচ্ছে S-400। S-500-এর আরেকটু বা অনেকটাই উন্নত হচ্ছে সিস্টেম। কেন? তার কারণ S-500 800 কিলোমিটার জায়গা জুড়ে তার রেডিয়াস এবং ট্র্যাক করতে পারে, মাফ করবেন, ডিটেক্ট করতে পারে কোনো অবজেক্টকে। শোনা যাচ্ছে সেটা 1000 কিলোমিটারও আকাশ পরিষ্কার থাকলে, সব কিছু ঠিকঠাক থাকলে দেখা যেতে পারে। কিন্তু 800 কিলোমিটার হচ্ছে একেবারে গ্যারান্টি দেওয়া রয়েছে রাশিয়ার তরফ থেকে। আর কোনো অবজেক্টকে শ্যুট ডাউন করতে পারে সে 600 কিলোমিটারের মধ্যে চলে এলেই। সেখানেও কিন্তু ভ্যারিয়েশন রয়েছে, সেখানে রয়েছে 300 থেকে 500 এবং 500 থেকে 600, এই দুরকম তার মিসাইলের ক্ষমতা। এই যে মিসাইলের ক্ষমতা বেড়ে গেল, তাতে কি হচ্ছে, পাকিস্তানের সমস্ত অঞ্চলই চলে আসবে S-500-এর রাডারের মধ্যে এবং পাকিস্তান থেকে ওরা যে কোনো বিমানকে ভারতে থেকেই ডিটেক্ট করা যাবে। এবং 600 কিলোমিটারের মধ্যে মানে বুঝতেই পাচ্ছেন প্রায় পুরো পাকিস্তান, ওই বালুচিস্তানের কর্নারের দিকটা আর খাইবার পাখতুনখোয়া বাদ দিলে ভারতের ট্র্যাকিং এরিয়ার মধ্যেই থাকবে এবং শ্যুট ডাউন করার ক্ষমতা ভারতের রয়েছে। তাই এখানে পাকিস্তানের চিন্তার বিষয়, ভারতের নয়। অন্যদিকে আরও একটি আপডেট সেটা হচ্ছে Su-57 নিয়ে কিন্তু ভারত এবার উদ্যোগী হয়েছে। কারণ F-35 সম্ভবত নেবে না বলেই তো আমরা শুনেছিলাম এবং ঘটনা প্রবাহ সেদিকেই গড়াচ্ছে, যেরকমটা চারিদিকের সূত্র মারফত খবর পাচ্ছি। ভারতের সঙ্গে যৌথ উদ্যোগেই তৈরি করবে রাশিয়া এবং নাসিকে যে সুখোই MK-30I এর কারখানা রয়েছে সেখানেই প্রোডাকশন হতে পারে বলে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে। এবং এটাও জানিয়ে রাখি, যৌথ উদ্যোগে তৈরি হলেও প্রথম ক্ষেপের 1 স্কোয়াড্রন মানে 18টার মতো, সেটা কিন্তু ভ্লাদিমির পুতিন ভারতে এলে তার পরেই ভারত পেতে পারে, যে ডিলটা সাইন হয়ে গেল। এবং এটাও শোনা যাচ্ছে ভ্লাদিমির পুতিন ভারতে যখন আসবেন সেই সময় হয়তো 6টা কিংবা 7খানা Su-57 ওনার যে বহর বা উনি যেই বিমানে করে আসবেন সেই বিমানের সঙ্গে আশেপাশে উড়ে ভারতে এসে ল্যান্ড করবে, সেটা হলে খুবই ভালো। এবার আসি সুখোই MK-30I নিয়েও রয়েছে আপডেট। কি তার কারণ, এই যে সুখোই MK-30I এটা রাশিয়ার সঙ্গে তৈরি হলেও পুরো প্রোডাকশনটাই এখন ভারতে হচ্ছে এবং অনেক কিছু ভারত তার মধ্যে ইন্টিগ্রেট করেছে। যেমন তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে ব্রহ্মোস। তবে এখন এই সুখোই 30 MKI-তে একটা ব্রহ্মোস অ্যাটাচ করে নিয়ে যাওয়া যায় এবং অন্যান্য আরও আছে মিসাইল, বারাক-8 সহ আসরা এগুলো রয়েছে, কিন্তু এখন ব্রহ্মোস একটা অ্যাটাচ করা যায়, সেটাকে আপগ্রেড করে করা হচ্ছে 4টে ব্রহ্মোস একসাথে নিয়ে যেতে পারবে, যার মধ্যে ব্রহ্মোসের যে ফার্স্ট ভার্সন সেটা 2টো এবং যেটা NG ভার্সন মানে নিউ জেনারেশন বলতে পারেন বা নেক্সট জেনারেশন বলতে পারেন, সেটার পাল্লা আরও বেশি, আরও অ্যাকুরেট। তো ব্রহ্মোস 4টে একসাথে অ্যাটাচ করতে পারবে। এছাড়া এই সুখোই 30 MKI এর রাডার আপগ্রেড হবে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ যেটা করা হবে সেটা হচ্ছে Su-57-এর উপরে যে কোটিনটা লাগানো থাকে, যাতে Su-57-কে অনেকটাই স্টেলথ করে দিয়েছে। কারণ অনেকটাই কথাটা কেন বললাম, তার কারণ হচ্ছে সুখোই 57 100% স্টেলথ নয়, যেরকম F-35 নয়। স্টেলথ যদি বলেন 100%, সেটা হচ্ছে গিয়ে F-22 র্যাপ্টার, সেটা হচ্ছে আমেরিকার যুদ্ধ বিমান। বাকি সমস্ত যুদ্ধ বিমানই পিছন ঘুরলে ইঞ্জিন ধরা পড়ে যায়। এছাড়া অনেক বিষয়েও আছে সমস্যা, সেরকমই সমস্যা Su-57-এর ক্ষেত্রেও আছে। সামনে থেকে এলে তাকে ধরা যায় না রাডারে, কিন্তু পিছন ফিরলেই ধরা যায়, তার কারণ তার যে ইঞ্জিনের আফটার বার্নিং তার উষ্ণতা এত বেশি রাডার ডিটেক্ট করে ফেলে। তো কোটিনটা যদি আমরা Su-57-এর মতো সুখোই 30 MKI-তেও ইউজ করি, তবে দেখা যাবে যে সেটা ফ্রন্টের দিক থেকে এলে রাডারে তার দৃশ্যমান্যতা অনেকটাই কমে যাবে। পুরোপুরি স্টেলথ না হলেও সেমি স্টেলথ বলা যেতে পারে, অনেকটা কাছাকাছি গিয়ে আক্রমণ করার সুযোগ পাবে। তাই
এই সুখোই 30 MKIকে আপগ্রেড করে করা হচ্ছে সুপার সুখোই, এবং সেটাও যে তৈরি করা হবে বা সুপার সুখোই আপডেট হবে সেটাও ধরে রাখুন মোটামুটি 80টার মতো করা হবে বলেই খবর। আপনাদের এটাও জানিয়ে রাখি, আমাদের ভারতের হাতে সুখোই 30 MKI এই মুহূর্তে রয়েছে 220টার মতো। ওকে, এইবার চলে আসি ইউক্রেন রাশিয়ার যুদ্ধর বিষয়ে খবরাখবর। ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান ধ্বংস করলো রাশিয়া, এবং রাশিয়ার যে মিগ 35 সেই মিগ 35-এর প্রায় একটা ইউনিট, আমি স্কোয়াড্রন বলবো না কারণ 8 থেকে 10টা যুদ্ধবিমান ছিল, গ্রুপ বলতে পারেন, স্কোয়াড্রন হলে তো 18টার বেশি হয়ে যাবে, তাই একটা গ্রুপ গেছিল আক্রমণে। এছাড়া 400-র উপরে আবারও ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে অনেক ড্রোনকে শুটডাউন করা হয়েছে। এই ড্রোন হামলার ফাঁকেই হঠাৎ করে গিয়ে বেশ কিছু বোমবারি করে এসছে মিগ 35, এবং সেখানেই যখন ডগ ফাইট বলা যাবে কি, হ্যাঁ যেতেই পারে, যখন চেস করে একটি নয় তাদেরও প্রায় একটা গ্রুপ F-16-এর, যা কিনা আমেরিকা দিয়েছিল ইউক্রেনকে, এবং ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোর কাছে F-16 রয়েছে, সেই F-16 ওই গ্রুপের মধ্যে একটাকে ধ্বংস করেছে রাশিয়া, এটা কনফার্ম। এবার আসি ইরানকে, এবার J-10C যুদ্ধবিমান দিতে চলেছে চায়না। দেখুন, ইরান নিজেদের যে আপগ্রেড করেছে তার সমস্তটাই ব্যালিস্টিক মিসাইলের উপরে, এবং তারা নিউক্লিয়ার বোমা বানানোর প্রতি বেশি মনোনিবেশ করেছে, কিন্তু তারা তাদের বায়ুসেনাকে কখনোই সেইভাবে আপডেট বা আপগ্রেড করেনি। তার কারণ এখনও পর্যন্ত ইরানের হাতে যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, হয়তো সংখ্যায় দেখবেন 800-900-র উপরে রয়েছে, তার মধ্যে অনেকগুলোই হচ্ছে গিয়ে ক্যারিয়ার টাইপের, মালপত্র বহন করার, এবং হেলিকপ্টার আছে, অ্যাটাক হেলিকপ্টার আছে কিছু, কিন্তু সেগুলো একেবারেই পুরনো। এবং যদি যুদ্ধবিমান দেখেন F-5, F-7, যা এখন আর চলেই না, বলা যেতে পারে সেই বাবরের আমলের জিনিসপত্র নিয়ে তারা তাদের ফাইটার জেটের গ্রুপ সাজিয়ে রেখেছে। তাই ইসরায়েল ইরানের আকাশে এক প্রকার কিন্তু রাজ করেছে, ইরান খুব একটা কিছু করতে পারেনি, তাদের এয়ার ডিফেন্স সিস্টেমও সেরকম কাজ করেনি। তার জন্য এবার ইরান নিজেদেরকে আপগ্রেড করার জন্য বিভিন্ন যে ফাইটার জেট সেদিকে ঝুঁকছে, এবং ইরানকে তো পশ্চিমের দেশ দেবে না, আমেরিকাও দেবে না, তাই দিতে পারে একমাত্র রাশিয়া আর চায়না। সেখান থেকেই বেরিয়ে আসছে খবর যে এক স্কোয়াড্রন ইরান J-10C চায়নার থেকে কিনতে পারে, তার সঙ্গে PL-15 যে মিসাইল সিস্টেম রয়েছে সেই PL-15, এবং আরও একটি মিসাইল যেটির নাম প্রকাশ করা হয়নি সেই মিসাইলও কিন্তু দেওয়ার কথা চলছে J-10Cর সঙ্গে অ্যাটাচ করে। এখন এই ডিলটা কতদূর এগোয় সেটা আমরা অবশ্যই নজর রাখবো। এবারে আসি যে কেরালায় নামা F-35 যুদ্ধবিমান অবশেষে হ্যাঙ্গারে নিয়ে যাওয়ার জন্য সম্মতি দিয়েছে ব্রিটেন এয়ারফোর্স বা ব্রিটিশ এয়ারফোর্স। এই যে 13 দিন থাকার পর মানে জল ধুলো বালি খেয়ে তার অবস্থা কাহিল, তারপরে অবশেষে তাকে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঙ্গারে। এবং এটাও বলে দিই যে সেখানে দাঁড়িয়ে ছিল একটি জায়গায়, সেটা নাকি আবার ওয়াক অফের সম্পত্তি বলে ওয়াক অফ বোর্ড দাবি করেছে যে তাদের জমিতে এতদিন দাঁড়িয়ে আছে এই F-35 তাদের। তো এগুলো অন্যান্য ব্যাপার, এগুলো নিয়ে আমাদের আলোচনা না করাই ভালো। তবে যেটা আলোচনা করার সেটা হচ্ছে ভারত সরকার বলেছে আমাদের 26,000 টাকা মানে 26,000 রুপিস করে পার ডে ভাড়া দিতে হবে হ্যাঙ্গারের। এবং শুধু হ্যাঙ্গারের ভাড়া যে এই আজকে বা গতকালকে নিয়ে গেছে এই দুদিনের বা যদিন থাকবে আরও ততদিনের নয়, যেদিন থেকে নেমেছে সেদিন থেকে 26,000 টাকা করে দিতে হবে ভারতকে। যেটা ভারত দাবি করতেই পারে, কারণ একটা জায়গা আটকে রেখেছে। তারপর আমাদের CRPF জওয়ান সে একটা গ্রুপ নিয়ে সেটাকে সিকিওর করেছে। পাইলটকে লাস্ট মুহূর্তে প্রথম 2-3 দিন তো সে এয়ারক্রাফট ছেড়েই যায়নি, পরবর্তী সময় তাকে এয়ারপোর্টেরই একটা ঘর দেওয়া হয়েছে কর্নারে, সেখানে রয়েছে। তো তার খাওয়া দাওয়ার ব্যাপার কিছু তো খরচা ভারত করছে তার পিছনে, যদিও আমরা অতিথি পরায়ণ হয়তো সেই খরচা ধরবেও না। কিন্তু এই যে একটি বিমান এসে ভারতের একটি এয়ারপোর্টের জমি দখল করে দাঁড়িয়ে আছে, তার তো একটা ভাড়া অবশ্যই ভারত নেবে। এখন সেটা কথাবার্তার পর কতটা কী হয় সেটা দেখার, কিন্তু সবচেয়ে বেশি দেখার সেটা হচ্ছে ইংল্যান্ড থেকে টিমের পর টিম এসছে, কিচ্ছু করতে পারেনি।
লাস্টে শোনা যাচ্ছিল যে C-17 গ্লোব মাস্টার তাই দিয়ে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে ব্রিটেনে। কিন্তু তারপরে এখন যেটা শোনা যাচ্ছে 40 জনের একটা টিম আসতে চলেছে, বা সম্ভবত আজকে হচ্ছে 29শে জুন, আজকে সম্ভবত এসে গেছে। তাদের মধ্যে লকহিড মার্টিনের কেউ বলছে লোক আছে, কেউ বলছে লোক নেই। তো দেখা যাক কী হয়, সেই টিম এসে ঠিকঠাক করে নিয়ে যেতে পারে কি না। তবে ব্রিটেন বা ব্রিটিশ গভর্নমেন্ট এটা জানিয়েছে যে ভারত তাদের পক্ষ থেকে সব রকমভাবে সাহায্য করছে, কিন্তু তাদের সন্দেহ ওটাই যে হ্যাঙ্গারে নিয়ে গেলে ভারত যদি সব কপি করে নেয়। কিন্তু এখন অবশেষে হ্যাঙ্গারে নিয়ে যেতে বাধ্য হয়েছে তারা, তার কারণ এই ধরনের একটি পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান দিনের পর দিন বৃষ্টির মধ্যে পড়ে থাকলে তাহলে তার কোটিং নষ্ট হবে, এবং কতটা তার স্টেলথনেস আছে সেটা তো আমরা দেখতেই পেলাম। তবুও তার স্টেলথনেস শেষ হয়ে যাবে, এটাই হচ্ছে ভয়। কারণ একটি যদি এই F-35 6 মাসের মতো খোলা হাওয়ায় পড়ে থাকে ঝড় বৃষ্টি রোদ্দুরের মধ্যে, তাহলে সেটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হবে। এটা আমি বলছি না, এটা কিন্তু যে ChatGPT সে বলছে। ঠিক আছে, তো সেটা অত বড় ব্যাপার নয়। এবং F-35 নামার ব্যাপারে ভারত যে আকাশ আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম তার রাডারে তাকে লক করেছিল, সেই লক খুলতে পারছে না, এই সমস্ত ঘটনা এর আগেই আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি। তাই নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এটাই শোনা যাচ্ছে যে গুপ্তচর বৃত্তি করতেই এসেছিল ভারতের উপরে, এবং ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কীরকম তা একটু চেখে দেখতে এসেছিল। সেটা কিন্তু চেখে দেখে যে না, মিষ্টি নয়, খুব টক। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো কাজে লেগেছে। আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, লাইক আর শেয়ার অবশ্যই করবেন। টাটা।